কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্টের জয়ী 2023 সালের যে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের যে স্কুলটা আছে অঙ্কের, সেইটার সম্পূর্ণ ভিডিও ব্যাখ্যাসহ আমি এখানে আলোচনা করে দেখাবো। তোমরা খুব মন দিয়ে এই ভিডিওটাকে দেখবে, তাহলে সম্পূর্ণ অঙ্ক বুঝে যাবে এবং অঙ্ক সম্বন্ধে ভয় তোমাদের দূর হয়ে যাবে। চলো আজকের প্রথম অঙ্কটা শুরু করা যাক। দেখো, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের যে অঙ্কটা আছে, প্রথমে প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে কি হবে। প্রকৃত ভগ্নাংশ সেটাই, মানে যেটা ওপরে থাকে সেটাকে লব বলে, আর নিচে যেটা থাকে সেটাকে হর বলে। তো সবসময় লব ছোট হয়। যেমন ধরো একটা ভগ্নাংশ আমি বললাম 1/2, 1/2 এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো, হর এখানে কিন্তু বড়, লব এখানে ছোট। তাহলে কি বলেছে, প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে সবসময় কি হবে, ছোট হবে। তাহলে 1 কয়ের অ্যান্সার হবে ছোট। বোঝা গেল? দ্বিতীয়টা দেখো, 1 যোগ 99, আচ্ছা আমি কেটে করছি, 1 যোগ 99.67 মান কত? আচ্ছা, এখানে আমি এইভাবে করতে পারি, এটাকে কিন্তু ভেঙে গুণ করে ওইভাবে কঠিন করে করব না, যেহেতু 1 নম্বরের অঙ্ক। তাহলে এটাকে কি করব, আমরা 4-এ শিখে এসছি এরকম, যে এটাকে ভাঙা যায় 99 প্লাস 6/7, ঠিক আছে? তাহলে 99-এর সাথে 1 যোগ করলে কত হবে, 100 যোগ 6/7। তাহলে এইটাকে আমি লিখতে পারি 100.6/7। এইটাই হবে আমার উত্তর, আ নাম্বার উত্তর। ঘনবস্তুর মাত্রা, ঘনবস্তু হলো কোনগুলো বলো তো? ঘনবস্তু হলো যেগুলোর আর কি 3D মডেল। যেমন ধরো এই একটা বাক্স আছে, ধরো এই একটা বাক্স আছে, ঠিক আছে? এটা বাক্সতে কি থাকবে, বা এইটা একটা ঘনবস্তু। তো ঘনবস্তুতে সবসময় একটা দৈর্ঘ্য প্রস্থ থাকবে, মানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এবং তার সাথে কি থাকবে, এই উচ্চতা মানে একটা হাইট থাকবে। কোনো কিছু একটা ঘনবস্তু হতে গেলে তার একটা হাইট থাকতে হবে। যেমন ধরো বাক্স বা তোমার লুডুর ছক্কা, এই ধরনের জিনিসগুলো সব ঘনবস্তু। ফুটবল, এগুলো সব হাইট আছে একটা। তাহলে ঘনবস্তুর মাত্রা হলো 3টি মাত্রা, ঠিক আছে? গ নাম্বারটা হলো 3টি মাত্রা। তারপরে ঘ নাম্বার, 1-এর ঘতে কি বলেছে, 29 জন লোক একটি কাজ 19 দিনে করে, তবে 19 জন লোক কাজটি কত করবে? সরল। দেখো, 1-এর ঘ নাম্বার, 29 জন লোক একটি কাজ 19 দিনে করে, তাহলে 19 জন লোক সেই কাজটি কত দিনে করবে? এটা দেখো সরল সম্পর্ক, লোক বাড়লে দিন না, এটা ব্যস্ত সম্পর্ক। যদি আমার জন বেড়ে যায়, দিন আমার কিন্তু কমে যাবে। আবার যদি দিন বেড়ে যায়, দেখো তুমি ধরো একটা কাজে যত জনকে নিয়োগ করবা তত কিন্তু আমার কম দিন লাগবে। ধরো একটা ঘর তৈরি করাতে যত তুমি মিস্ত্রি বেশি লাগাবা তত আমাদের কিন্তু দিন কম লাগবে। অথবা এটা একটা ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, এই জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকে সেটা তো এভাবে হয়েই যায়, আর এইখানে যেটা থাকে এই পাশে যেটা, সেটা উল্টায় না। সরল সম্পর্ক হলে উপরেরটা নিচেরটা উপরে চলে আসে, আর ব্যস্ত সম্পর্ক হলে উপরেরটা উপরে, নিচেরটা নিচেই থেকে যায়। 19 কেটে গেল, থাকে গেল 29। তাহলে 19 জন লোক 29 দিনে কাজটা করবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক। একটি আয়তক্ষেত্রের প্রস্থ এটা হলো 1-এর উঙ্গ। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক। একটি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের প্রস্থ যদি 10 একক হয় এবং অর্ধ পরিসীমা মানে কি, এইটা যোগ এইটা, মানে অর্ধেকটাই, পুরোটা যোগ না করে এই সাইডটা যোগ করেছে আর এই সাইডটা যোগ করেছে, অর্ধ পরিসীমাটা মিলে হলো 24। এইটা যোগ করে হবে
24। দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রস্থ তো আমার 10 বলে দিয়েছে, 10-এর সাথে আর কত যোগ করলে আমার 24 হবে? 10-এর সাথে আর 14 যোগ করলে আমার 24 হবে না? তাহলে 14 হয়ে যাবে, 14 একক উত্তর। আচ্ছা, চয়েরটা দেখো, একদম দেখা মাত্র, এতে আর কিচ্ছু করার অঙ্ক নেই। চয়েরটা হলো 5, 0.5, 0.005, 0.05 সংখ্যাগুলিতে ক্ষুদ্রতমটি কোনটা? সব থেকে ছোটকে দেখো, সব থেকে ছোট বলতে এখানে 0.005 সব থেকে ছোট, দেখেই বোঝা যাচ্ছে। একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 6 নাম্বার অঙ্ক। একটা ফাঁপা চোঙ আছে, চোঙ মানে ধরো একটা কৌটো, ঠিক আছে? এই কৌটোতে কটা তল হবে? এই একটা ওপরের তল, এই একটা নিচের তল, আর এই যে সাইডের যেটা সেটা বক্রতল। তাহলে এখানে 3টে তল পাচ্ছি, টোটালে 3টি তল। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম, আবার সেই সরল অঙ্ক, বর্গের জটা। 1 ডজন মানে কটা তোমরা জানো? 12টা। তাহলে 12টি ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত মানে দেখো 90, আর এখানে 12টা ডিমের দাম 90 টাকা, মানে যত ডিম তোমাকে বেশি কিনতে হবে, বেশি নেবে, তত তোমাকে বেশি পে করতে হবে। অতএব এইখানে কিন্তু তোমার ওই সরল ব্যাপারটা, মানে সরল সম্পর্ক এদের সাথে। তাহলে সরল হলে কি হয়? ওপরেরটা নিচে চলে আসে, নিচেরটা ওপরে চলে যায়। তাহলে নিচে কে আছে? 1, আর ওপরে কি আছে? 12, 12টা নিচে চলে আসবে। দেখো 12 3 দিয়ে যায়, 3 4 12, 3 3 9, 90। তাহলে আর যায় না, তাহলে 30 বাই, ওপর কত হলো? 30/4। এটাকে ভাগ করলে কত হবে? দেখো দেখা যাচ্ছে, 4 7 28। তাহলে 7 এসছে অপশানে, 7 দিয়ে কিন্তু, আচ্ছা 2 অবশিষ্ট থাকছে, তাহলে দশমিক আসছে, 4 5 20। তাহলে 7.5 টাকা 7.50 টাকা, মানে এখানে উত্তর হবে দীর্ঘের 7.50 মানে 7.5 টাকা। ক্লিয়ার? একটি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটাকে আমরা কি বলবো? এটা তো তোমরা জানো। দেখো, যদি কোনো ত্রিভুজের 90 ডিগ্রি হয়, মানে একটা কোণ যদি একদম সোজাসুজি হয়, তাহলে সেই 90 ডিগ্রি আলা কোণ যুক্ত সেই ত্রিভুজকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। কেন কিনা 90 ডিগ্রি যে কোণকে থাকে, 90 ডিগ্রি থাকলে কোনো কোণে যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলি আমরা সমকোণ। এবার সমকোণ যেহেতু বলবো, সমকোণ দিয়ে যদি কোনো ত্রিভুজ থাকে তাহলে সেটাকে কি বলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলবো। নেক্সট দেখো, একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটিকে কি বলে? একটি স্থূলকোণী ত্রিভুজ, আগে বলো স্থূলকোণ বলতে তোমরা কি বোঝো? সেটা কি জানো? স্থূলকোণ হলো ত্রিভুজের 3 ধরনের কোণ আছে, বা ত্রিভুজ না, আমি কোণের ক্ষেত্রে বলছি। ধরো এই একটা কোণ, এটা হলো 90 ডিগ্রি, এটাকে বলবো কি? এইখানেই বললাম, এটাকে বলবো সমকোণ বলবো। ক্লিয়ার? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রির থেকে কম যদি কোনো কোণ হয়, ধরো 89 ডিগ্রি বা 45 ডিগ্রি, এগুলো কি 90 ডিগ্রির থেকে কম? তো তাহলে 90 ডিগ্রির থেকে কম হলে সেটাকে বলো সূক্ষ্মকোণ। সূক্ষ্ম মানে কি? দেখো, সূক্ষ্ম জিনিস, ছোট একদম ক্ষুদ্র জিনিস। তাহলে দেখো 90 ডিগ্রির থেকে কম মানে সূক্ষ্ম, কম হচ্ছে ছোট, হচ্ছে ছোট মানে সূক্ষ্ম বলবো। আরেকটা হবে এই 90 ডিগ্রির থেকে বেশি, যেমন ধরো যদি আমি বলি 110 ডিগ্রি, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রির থেকে বেশি, বা 90 থেকে বেশি 91 ডিগ্রি হতে পারে। তাহলে 91 ডিগ্রিটাও কিন্তু, এগুলো সব স্থূলকোণ। ওকে, কোণের কনসেপ্ট ক্লিয়ার হলো? একটা সমকোণ, একটা সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ। এবার বলেছে দেখো, একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর দুটি কোণকে কি বলবো? ধরো একটা কোণ, একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ, আচ্ছা এরকম না, একটা ত্রিভুজ আঁকলাম আমি এখানে, একটা ত্রিভুজের একটা স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি বেশি আঁকলাম। বেশি যদি আঁকি তাহলে এই তো
90 ডিগ্রি বেশি খেয়ে নিল, বাকি রয়ে গেল দুটো। এবার একটা ত্রিভুজের, তোমরা জানো এটা, একটা ত্রিভুজের 3টি কোণের মান কত? ধরো এইটা, এই কোণটা, এই কোণটা, সবগুলো কোণ মিলে সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, 3টে কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়। ধরো এইটা একটা কোণই যদি 90 ডিগ্রির বেশি হয়, ধরো 110 ডিগ্রি নিলাম, তাহলে বাকি রইল কত? বাকি রইল 180 থেকে 110 বাদ গেলে বাকি রইল 70। 70গুলো কিন্তু যতই হোক এই দুটো তো সমান, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই দুটো কোণ তো সমান ভাগে ভাগ হবে। তাহলে সমান ভাগে ভাগ হলেও 70 35 হচ্ছে, তাহলে সেইগুলো কি 90 ডিগ্রির থেকে কম হচ্ছে না, ছোট হচ্ছে না? তাহলে সে বাকি কোণগুলো সবসময় কিন্তু সূক্ষ্ম কোণ হবে। তাহলে একটা যদি স্থূল কোণ হয়, বাকি কোণগুলো সবসময় কিন্তু সূক্ষ্ম কোণ হবে। কেন কিনা তুমি কখনোই একটাকে 90 ডিগ্রির বেশি বানাতে পারবে না। একটা তো 90 ডিগ্রির বেশি হয়ে গেল, আর বাকি সবগুলো কোণ মিলে ত্রিভুজের আমার সবসময় সব কোণ মিলে যোগ করলে, সবগুলো 3টে কোণকে যোগ করলে সবসময় যেই ত্রিভুজই তুমি আঁকো, তেরা বেঁকা যেমন ত্রিভুজ তুমি আঁকতে পারো। ধরো আমি একটা এইরকম ত্রিভুজ আঁকলাম, এ মেপে দেখো গা, এরও কিন্তু সেই 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, বা এরকম তুমি একটা আঁকো, সব যেভাবেই আঁকো তুমি মেপে দেখবা সবসময় এগুলো কোণগুলোকে যোগ করলে 180 বেশি হবেই না। মানে ত্রিভুজের এটা ধর্ম, ত্রিভুজের ধর্ম কি 3টে কোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হতে হবে। তাহলে একটাই যদি সূক্ষ্ম কোণ নিয়ে নেয়, মানে 90 ডিগ্রির বেশি হয়ে যায়, তাহলে বাকি তো পড়ে রইল 90 ডিগ্রির কম। তাহলে 90 ডিগ্রির কম মানে কি, তারা একেতে প্রথমত 90 ডিগ্রি কম, তারপরে আবার তারা দুজনের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই 90 ডিগ্রি কম হলে সেগুলো তো 90 থেকে অবশ্যই কম হবে, তাহলে সবসময় সূক্ষ্ম কোণ হবে এগুলো। তাহলে এটা কি হলো? এটা হবে সূক্ষ্ম কোণ। 2 গুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। 2 গুলোতে শূন্যস্থান পূরণ করো। 2 ক 11.11.9 11/9 হলো একটি কি ভগ্নাংশ? আর এইটা নিচে দেখো, হর হলো ছোট আর লব হলো বড়, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ কত? আচ্ছা, তোমরা কি এটা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে সবসময় কিন্তু কত নাম্বারটা? 2 খ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো আমার বলেছে ক্ষেত্রফল ভাগ কত হলে দৈর্ঘ্য হবে। দেখো দৈর্ঘ্যটা প্রস্থের সাথে গুণ সম্পর্ক, এই সমান সমানের ওই পাশে গেলে বাকিটা ভাগ হয়ে যাবে না। তাহলে এখানে দৈর্ঘ্যটা সমান সমান দিয়েছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এটা উত্তর কি হবে? প্রস্থ। ক্লিয়ার এটা? একটি ঘনকের প্রত্যেকটি তল, একটা ঘনক। আচ্ছা, ঘনক বলতে কি বোঝো বলো তো? ঘনক হবে যেমন ধর লুডুর ছক্কা, যার প্রত্যেকটা তল সমান, মানে বর্গক্ষেত্রের 3D মডেল। ঠিক আছে, তাহলে যদি এর নিজেই বর্গক্ষেত্র হয় এবং বর্গক্ষেত্রের 3D মডেল, তাহলে প্রত্যেকটা তল তো সমান, এই তলটা সমান, এইটুকু সমান, এইটুকু যা এইটুকু তাই, আবার ওই পেছনের ওইটুকুও তাই। তাহলে প্রত্যেকটা তল সমান যদি হয়, চারদিকে যদি সমান হয়, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বর্গক্ষেত্র বলি না? তাহলে ঘনকের প্রত্যেকটি তল কি বর্গাকার। ক্লিয়ার এটা? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? আমি আগেই বললাম, দেখো একটা ত্রিভুজ তুমি যেইভাবেই আঁকো মানে যেইভাবেই তুমি আঁকো, সেইটা সবসময় কিন্তু 3টে বাহুর যোগফল 180 ডিগ্রি হবে। এবার 80 ডিগ্রি হলে দেখো এই বাহু, 3টে সমবাহু মানে কি 3টে সমান বাহু, এই বাহু এই বাহু এই বাহু, এটাও যা এটাও তাই এটাও তাই। তাহলে 3টে যদি সমান বাহুকে সমান ভাগে ভাগ করো 3 দিয়ে, তাহলে কত হবে? 3 6 18 উপর, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। এটাও 60 এটাও 60 এটাও 60, কেন কেন এই বাহু যা এই বাহু তাই এই বাহু তাই, সেম ব্যাপার। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম কি? দেখো একটা যদি সমকোণী ত্রিভুজ আগে এই যে এইখানে বলেছিলাম না, সমকোণী ত্রিভুজ বলবো আমরা ওইগুলোকে। সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ ধরো এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে সমকোণী ত্রিভুজের যেটা সমান মানে লম্ব হয়, লম্ব মানে কি একদম সোজা, ধরো একটা খুঁটি মাটিতে যদি পড়তে সোজাসুজি, তাহলে সেটা মাটির সাথে একদম সোজা থাকে না, সেটাকে হলো লম্ব বা খুঁটি বলে এটাকে। তাহলে সমকোণের যে সমকোণ, এটাকে বলে লম্ব।
এটাকে বলে ভূমি, মানে এটা যার উপরে থাকে, মাটি, যেমন ভূমি, মাটিকে ভূমি বলে না, মাটি বা ভূমি। আর এই যে সমকোণ, এইখানে 90 ডিগ্রিতে হবে, তার বিপরীতে যেই বাহুটা আমাদের কি চেয়েছে, দেখো এটাই চেয়েছে, একটি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রির বিপরীতে যেই বাহুটা থাকে এইটাকে বলে হলো লম্ব ভূমি, আর এটাকে বলে হলো অতিভুজ। এটাকে বলবে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের উল্টো দিকে যেই বাহুটা থাকে বা এই সব থেকে বড় যেই বাহুটা থাকে ওইটাকে অতিভুজ বলে। এই অতিভুজটা কিন্তু ত্রিভুজের সব থেকে বড় বাহু, মনে রাখবে কিন্তু। কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি হবে? কাজের পরিমাণ অপরিবর্তিত থাকবে মানে কাজটা একই পরিমাণে করতে হবে, তাহলে লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কী হবে? দেখো কাজ আমার বাড়েনি, মানে কাজ আমার একই রয়েছে, ঠিক আছে। একটা কাজে যদি আমি লোক সংখ্যা যত বাড়াবো, ধরো একটা কাজ আমার একটা ঘর তৈরি করতে হবে, ঘর তৈরি করার যদি কাজে আমি লোক সংখ্যা যত লাগাবো, যত মিস্ত্রি লাগাবো, তত আমার দিন কী হবে? কম লাগবে। তাহলে এই লোক সংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। দেখো এই কোথায় ছিলাম আমরা? আচ্ছা, এখানে একটি কাজ যদি করি তাহলে সেই কাজটাতে যদি আমরা লোক সংখ্যা যত বাড়াবো, দিন সংখ্যা কিন্তু আমার কম লাগবে, মানে যত আমি মিস্ত্রি লাগাবো তত আমার দিন কম লাগবে। তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। 2-এর চ নাম্বারে হলো সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার হলো? এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো করে ফেলি। চলো দেখো 3 নম্বরের প্রথমটা কি আছে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে কত বলো? 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 100। দেখো 100-র আগে যদি 1 কমাই তাহলে কত হয়? 99। তাহলে কি 3 অঙ্কের থাকলো না। তাহলে লাস্ট 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। 100 এর বর্গমূল মানে কি? এইটাকে বলে বর্গমূল, ঠিক আছে। বর্গমূল হলো সেইটাই যেটা ওই জোড়ার থেকে, ধরো ওই গুণিতক 100কে যদি ভাঙি আমি, 100কে ভাঙলে কত আসবে? 10 গুণ 10, 10 10কে 100 আমরা জানি। তাহলে এই জোড়ার থেকে, প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে একটা বেরোবে। ধরো এই দুটো জোড়ার থেকে একটা বেরোবে, একটা ভালো 10 বেরোবে। এই একটা দুটো পচা 10 থেকে একটা ভালো 10 বেরোবে। এইটাই হলো বর্গমূল। তাহলে এই যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। 100 এর বর্গমূল কত? এই একটা ভালো 10। ঠিক আছে, ক্লিয়ার? দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 3-এর খ অঙ্কটা কত আছে? 200 যোগ 7/10 যোগ 2/100। তাহলে দেখো এখানে আছে 200.72। এইটাকে যদি করো তাহলে এইটার নিচে কত হবে? 200। দেখো আমি ভেঙে দেখাচ্ছি, মানে এইটাই উত্তর তোমার। দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাহলে 200.72 এই হলো উত্তর। তাহলে এইটাকে ভেঙে করলে আমার কত হবে? 272/100। তাহলে এখানে 100 মানে কি? 2 শূন্যর পরে এখানে বসালে এখানে হবে, তাহলে এখানে 200.7, 7-এর পরে দশমিকের পরে 1 ঘর 7, 10 এবং 2 হলো দশমিকের 2 ঘর পরে, তাহলে 100। দেখো এইটাই হলো ডাইরেক্ট করে দেওয়ার নিয়ম, যে 200.72 এটা হলো দশমিক সংখ্যা। ঠিক আছে, এইগুলো ধরো 1 নম্বরে তো ডিটেলস করে দেখানোর দরকার নেই। তোমরা এখানে দেখবে 200 দেখবে এবং তারপরে দেখবা 7-এর জন্য 10 আছে, তার মানে তার 1 ঘর আগে দশমিক, এবং 2 আছে তার 2 ঘর আগে দশমিক। তা অত অবভিয়াসলি এখানে দশমিকটা হবে, তাই ডাইরেক্ট 200.72 করে দেবা। নেক্সট দেখো 3-এর গ 5 পয়সা সমান কত টাকা? আচ্ছা, পয়সার থেকে টাকাতে করতে বলেছে। আমরা এইটা জানি, দেখো কোনো পয়সাকে যদি টাকা করতে হয় তাহলে আমাকে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। যেমন ধরো আমি যদি বলি 500 পয়সা সমান কত টাকা? তোমরা বলবে 5 টাকা।
কি করে পেলে? এই 500 টাকাকে 100 দিয়ে ভাগ করলে, তারপরে এই কাটলো, 0 0 কেটে গেল, 5 পড়ে থাকলো, এই হলো 5। তাহলে আমরা এখানে তো 5 আছে, তাহলে 5কে ভাগ করব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে আমার এখানে এক ঘরের জন্য, শূন্যর জন্য একটা ঘর, আরেকটা শূন্যর জন্য আরেকটা ঘর, কিন্তু আমাদের ঘর কম পড়ে গেছে, তাহলে কিছু করার নেই, একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব, তারপরে 5 আছে, 5টা বসিয়ে দেবো, প্রথম 5, তারপরে এই শূন্যর জন্য এই শূন্য, তারপরে একের জন্য দশমিক, তাহলে এত। তাহলে 5 পয়সা সমান কত টাকা? 0.05 টাকা। একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। একটাই তল থাকবে এবং ঘনবস্তু থাকবে, উচ্চতা থাকবে। তার মানে ধরো ফুটবল চেনো তো? একটা ফুটবল গোল, তাকে তুমি রাখতে পারবে কোথাও? গড়িয়েই যাবে, ও একটা নড়া পেলেই গড়িয়েই যাবে। তাহলে ওইটা হলো, দেখো ওর কোনো নির্দিষ্ট তল নেই, কিন্তু ওই একটা ওপরের যে তলটা আছে ওইটা বক্রতল, একটা গোলাকার টাইপের, ওটা বক্রতল। তো ওর জন্য একতল বিশিষ্ট, ওইটা একটা তল, মানে একটা বক্রতল আছে, তাই ওইটা একতল বিশিষ্ট একটা ঘনবস্তুর উদাহরণ হলো ফুটবল। 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা? আচ্ছা, তোমরা জানো যে কোনো ত্রিভুজ আঁকতে গেলে একটা, এই যে এর আগে যখন বললাম 3 নম্বর, আগের যে অঙ্কটাতে বললাম যে একটা ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। অতিভুজ মানে ত্রিভুজের সব থেকে বড় বাহু। তাহলে এবার একটা ত্রিভুজ আঁকতে গেলে এইটাও খেয়াল রাখতে হবে যে বাকি দুটো বাহু যোগফল অলওয়েজ বড় বাহুর থেকে বড় হতে হবে। যেমন ধরো এখানে বড় বাহু কত বলেছে? 8 সেমি বলেছে, ছোট বাহু 5 বলেছে, এবং আরেকটা 2 বলেছে। তাহলে বাকি দুটো যোগ করে কত হবে? 5 যোগ 2 = 7। আর বড় বাহু কত রয়েছে? বড় বাহু 8 রয়েছে, ঠিক আছে? তার মানে এই দুটো যোগ করে কি এই বড় বাহুর থেকে বড় হলো? হয়নি তো, ছোট হয়েছে। তার মানে এটা আঁকা সম্ভব নয়। তার জন্য বলবা এটা আঁকা, অঙ্কন করা সম্ভব নয়। যুক্তি দিতে বলেছে, যুক্তি দিয়ে দেবা কি? যে বড় বাহুর যোগফল ছোট দুটো বাহু যোগ করে সবসময় বড় বাহুর থেকে বড় হতে হয়, কিন্তু এইখানে আমার ছোট দুটো বাহুকে যোগ করে 7 হচ্ছে এবং সেটা 8-এর থেকে ছোট, তার জন্য এইটা আঁকা সম্ভব নয়। ক্লিয়ার? সরি। নেক্সট কোশ্চেন দেখো, 999 মাইনাস 1.2/3 মান কত? যেহেতু আমরা 1 নম্বরের অঙ্ক, তার জন্য এটাকে শর্টে করে দেবো। কীভাবে করব? 9 করব, মাইনাস দেব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, 1 + 2/3 করি আমরা এটাকে। আচ্ছা, এবার 9 করলাম, মাইনাস 1 হলো, মাইনাস প্লাসে গুণ করলে, যোগে বিয়োগে গুণ করলে কী হয়? বিয়োগ হয় না? বিয়োগ 2/3। তাহলে দেখো 999 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 9 8 হবে। এর থেকে 2/3 বিয়োগ দিলে কত হবে? 2/3 বিয়োগ দিলে তোমার এখান থেকে হবে 997.1/3। আচ্ছা, আমি এটাকে তোমাদের অন্যভাবে, এখানে যদি ডাউট হয়, তোমরা যদি না বুঝতে পারো, আমি এটাকে ভেঙে করে দিচ্ছি, ঠিক আছে? এইটা কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে না। এইটা বোঝার জন্য বিয়োগের ক্ষেত্রে এটা ওই 1/3 হয়ে যাবে, বাকি এইটার থেকে আসবে কিছুটা অংশ, এটার থেকে 1/3 অংশ আমি কাটবো, মানে 2/3 অংশ কাটবো এখান থেকে, তাহলে 97.1/3 হবে। এইটা বোঝার জন্য এটা নেক্সট ইয়ার, মানে 6-7-এ উঠলে এটা বুঝতে পারবে। আচ্ছা, আমরা এটাকে আরেকভাবে করি, 999 মাইনাস 3-1-3 4 5 5-3। এটা তো তোমরা ভাঙতে জানোই যে এটা গুণ করে তার সাথে এটা যোগ করতে হবে, তাই তো? এটা গুণ করে এটা তার সাথে যোগ করতে হবে। তাহলে 3-1-3 4 5 5/3। তাহলে এটাকে করলে আমাদের কিভাবে লিখতে হবে? এটার মান লিখতে হবে। এর নিচে কিছু নেই, মানে এর নিচে 1 আছে, তাহলে এদের লসাগু 3। তাহলে 3 এখানে 1-এর সাথে কত গুণ করলে 3 হবে? 3 হবে, এবং সেই 3টা এর সাথে গুণ করতে হবে, যেটা তোমরা 4-এ শিখেছো। তো সেইখানে আমরা 3-3 9, 3 নং 27-এর নামে 7, 3 নং 27, 28 29-এর নামে 9, 3 নং 27, 28 29 মাইনাস 5। তাহলে এটা করলে কত হবে? 2 9 9 2/3। এই হলো তোমার উত্তর। এটাকে ভাঙলে, মানে ভাগ করলে এইটাই আসবে।
দেখো ভাগ করে দিচ্ছি আমি, অসুবিধা নেই। ভাগ দেখা যাচ্ছে কি এখানে? আচ্ছা, টেনে নিচ্ছি আমি। এটা ভাগ হলো 2 9 9 2 ভাগ 3, তাহলে এখানে 3 নং 27, 28 29 আবার 9, 3 নং 27, 28 29, বাকি রইল কত? 2, 3 7 21, 21 মানে 21 1 1, তাহলে 97 পূর্ণ 1 3, 997 পূর্ণ 1 3। ক্লিয়ার হলো ভাগটা দেখলে? আচ্ছা, এইভাবেই তোমরা কিন্তু পরীক্ষাতে করবা। প্রথমে ভাঙবা, ভেঙে ভেঙে করবা, দিয়ে ভাগ করে দেবা এইভাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখো। 3 6 কি বলেছে? 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5 × 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে? এই 1 কিমি পার ঘন্টাটাকে 5 × 18 দিয়ে গুণ করলে তাহলে হয়ে যাবে 1 এত মিটার পার সেকেন্ড। এটা যদি ব্যাখ্যা লাগে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো 1 কিমি পার ঘন্টা মানে 1 মিটার পার সেকেন্ড, তাহলে সেকেন্ডে আমাকে প্রকাশ করতে হবে। 1 মিটার যায় কত? 1 সেকেন্ডে। তাহলে আমার 1 কিমি মানে কত? 1 কিমি মানে হলো তোমার 1000 মিটার। তাহলে যাবে কত ঘন্টাতে? 1 ঘন্টাতে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এবার 3600 সেকেন্ডকে তুমি যদি ভাগ করো, মানে দেখো কিমিটা আগে, তাহলে এত পার এত, তাহলে এই 1000 মিটারকে যদি তুমি 3600 কি সেকেন্ড দিয়ে ভাগ করো, তাহলে 10 × 36 হচ্ছে, 10 × 36 মানে কত? 5 দুগুণে 10, 18 দুগুণে 36, 5 × 18 আসছে। এই হলো অঙ্ক। এটা মনে রাখবা তোমরা ডাইরেক্ট, যেহেতু 1 নম্বরের অঙ্ক, তাহলে এত মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5 × 18 দিয়ে গুণ করতে হয় এটাকে। ঠিক আছে, একটি সূক্ষ্মকোণের উদাহরণ দেবো। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে আমি বলেছিলাম, দেখো প্রথম যখন শুরু করলাম ওই যে ফার্স্টে 1 নম্বরে যে অঙ্কগুলো ছিল সেখানে সূক্ষ্মকোণ বলে দিয়েছিলাম, সমকোণ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোনটা? সূক্ষ্মকোণের ছোট। ছোট মানে কার থেকে ছোট? 90 ডিগ্রির থেকে ছোট। 90 ডিগ্রির থেকে ছোট তুমি যে কোনো কোণ বলতে পারো। ধরো আমি 60 ডিগ্রি বললাম, সূক্ষ্মকোণের একটা উদাহরণ। ধরো আমি 45 ডিগ্রি বললাম, ধরো আমি 70 ডিগ্রি বললাম, এগুলো সবই কিন্তু সূক্ষ্মকোণের উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, বর্গীর ঝ করতে হবে। বাহু ও কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের নাম কি? আচ্ছা দেখো, বাহু আর কোণ, আমরা এই এবিসি ত্রিভুজটা দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এবিসি ত্রিভুজটা দিয়েছে। এই কোণটা আমাদের বলে দিয়েছে 110 ডিগ্রি। সরি, বাকি রইল কত? আমরা জানি, কি জানি আমি বারবার বলছি, দেখো একটা ত্রিভুজের 3টে কোণের মান সবসময় 180 ডিগ্রি কিন্তু হবে। ঠিক আছে, তার মধ্যে 110 ডিগ্রি দিয়েছে, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? বাকি রইল কত? 70 ডিগ্রি রইল না? এবার 70 ডিগ্রির মধ্যে এ কিছুটা নেবে আর এই কিছুটা নেবে, দুটো মিলে তাহলে তোমার 70 ডিগ্রি হবে। তো তাহলে 70 ডিগ্রি মানে কি? দুটো মিলে যদি 70 ডিগ্রি হয়, তাহলে 70 ডিগ্রির থেকে আরও কম হবে। এ যদি সমান সমানও নেয়, এ যদি 35ও নেয়, এও যদি 35 নেয়, তাহলেও কি 90 ডিগ্রির থেকে কম হচ্ছে। তো তাহলে বাহু আর কোণ ভেদে সাপেক্ষে এবিসি ত্রিভুজের অপর নাম কি? এটা একটা মানে এইটা একটা বিষমবাহু ত্রিভুজ। কেন? কোনো বাহুই তো সমান না। এই বাহুটার কোণ বেশি, বাহুটা বেশি তাই এর কোণ বেশি, আর এইগুলো ছোট ছোট তাই সবগুলো বাহু হলো বিষমবাহু। এবং বলতে পারো একটা সূক্ষ্মকোণ এবং বাকিগুলো হলো তোমার স্থূলকোণ। সরি, একটা স্থূলকোণ আর বাকি দুটো হলো সূক্ষ্মকোণ, সেটাও বলতে পারো। আবার বলবা যে বাহুভেদে, এই বাহুভেদে মেনলি বাহুভেদে হয়, বাহুভেদে হলে বিষমবাহু ত্রিভুজ হবে। এটা একটা দেখেই তো, সমবাহু মানে কি? 3টে যদি সমান সমান হতো, দেখেই বোঝা যাচ্ছে সমবাহু নয়। ওপর থেকে বলে দিয়েছে একটা যদি 110 ডিগ্রি হোল্ড করে রাখে, তাহলে বাকিগুলো কত? আর এখানে ছবিতেও দেখা যাচ্ছে বাকি দুটো বাহু নিশ্চয়ই সমান নয়, তাহলে একটা এবড়োখেবড়ো, মানে একটা বড় একটা ছোট, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কেউ সমান নয়। একটি ত্রিভুজের অন্তকোণগুলির সমষ্টি
কত সরল কোণ। সরল কোণ মানে বোঝো, সরল কোণ মানে ধরো এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ত্রিভুজ বলছি, একটা দাগ আছে, একটা রেখার যদি আমি এখানে একটা পয়েন্ট ধরি, তাহলে এই টোটালটাকে ঘিরে একটা কোণ তৈরি হচ্ছে, তো এখান থেকে এটাকে, তাহলে এই টোটাল কোণটা হবে 180 ডিগ্রি। আর এই একটা সরল রেখার উপরে যেই কোণটা তৈরি হয় এটাকে বলে সরল কোণ। তাহলে একটা ত্রিভুজের অন্তকোণগুলি, ত্রিভুজের অন্তকোণ, ধরো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের অন্তকোণ মানে কি এইটা এইটা এইটা, সবসময় বলেছে কি ত্রিভুজের 3টি কোণের মান কত, 180 ডিগ্রি। কত সরল কোণ, তাহলে এই সরল কোণ কোনটা, 180 ডিগ্রি হলেই তো সরল কোণ বলে, তাহলে কত সরল কোণ, এক সরল কোণ হবে। এর একটা সূত্র আছে এটা বের করার, কি সূত্র, যেখানে বাহু সংখ্যা যত দেয় তার থেকে 2 বিয়োগ, তাহলে এখানে বাহু সংখ্যা কত 3, 3-এর থেকে বিয়োগ 2, তাহলে কত, এক সরল কোণ, বা 180 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের অন্তকোণগুলির সমষ্টি কত সরল কোণ, এক সরল কোণ। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার বড় অঙ্কগুলো করি। বড় অঙ্কগুলো করতে দেখো, বড় অঙ্কগুলো যদি করি, 2.5 মিটার লম্বা দড়ি থেকে যদি এত মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকলো। কিচ্ছু না, একটা দড়ি আছে এত মিটার লম্বা, তার থেকে যদি এত মিটার দড়ি কেটে নেওয়া হয়, ধরো এই একটা দড়ি আছে, এখান থেকে যদি এইটুকু কেটে নিই আমি, তাহলে বাকি কতটুকু থাকবে, মানে কি এই টোটালটার থেকে যদি আমি এইটুকু বিয়োগ দিই তাহলে তো আমার বাকিটুকু পড়ে থাকবে। এইখানে কমপ্লিকেটেড বা জটিল দেখাচ্ছে কেন, এই ভগ্নাংশ দিয়েছে, এইগুলো দেখার জন্য আমাদের জটিল লাগছে, আসলে কিছুই না। ধরে তাহলে আমি কি লিখবো, বাকি রইল কত, 2.5 বিয়োগ 1.2 এটাকে ভাঙবো, 11 দুগুণে 22, 22 আর 5 27, ঠিক আছে, 27/11 এবং 3 একে 3, 4 5, 5-এর 3, 3 আর 11-র লসাগু 33, কেন দুটোই মৌলিক সংখ্যা, তাই গুণ হয়ে যাবে নিজেদের মধ্যে। 11-র সাথে কত গুণ করলে 33 হবে, 3 গুণ করলে, এবং সেইটা আমি 27-এর সাথে গুণ করে দেবো। এখানে 11-র সাথে আমি 3 গুণ করতে হচ্ছে, তাহলে সেই 3টা তো উপরের সাথেও করবো, নাহলে তো রাগ হবে, এদের তো সবাইকে সমান সমান দিয়ে রাখতে হয়, নাহলে তো অসমান থাকবে। তো এর সাথে 3 গুণ করলে এর সাথেও 3 গুণ করবো, 3 7 21-এর নামে 1, 3 দুগুণে 6, 7 8 81 মাইনাস 3 আছে কত হলে 33 হবে, 3-এর সাথে 11 গুণ করলে সেটা আবার এটার সাথে গুণ করবো, 5 11 55, বিয়োগ করলে কত হবে, 5 6 7 8 9 10 11 6, 5 6 7 8 2, 26 33, সরি এটাকে বোধহয় আমি 26 পূর্ণ বলে ফেলেছি, এটা 26 পূর্ণ নয়, এটা হলো 26/3 বা 26-এর 33 মিটার, মানে 33-এর 26 মিটার, এতটুকু দড়ি, এত মিটার দড়ি বাকি আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, 4-এর খতে বলেছে কি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। একটি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র ধরো এরকম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত, 240 বর্গমিটার, মানে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সাইডটার এই সাইডটা গুণ করে আমার হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটির প্রস্থ 10 মিটার হলে পরিসীমা কত হবে। আচ্ছা, পরিসীমা বের করতে হবে, তাহলে পরিসীমা জানতে গেলে আমার দৈর্ঘ্য কি দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, প্রস্থ মানে ধরো এই সাইডটা দিয়ে দিয়েছে, এই সাইডটা কত দিয়েছে 10 মিটার, তাহলে প্রস্থ যদি আমার 10 দেয় এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত 240 মিটার, তাহলে ক্ষেত্রফল 240 মিটার, প্রস্থ দিয়েছে 10 মিটার, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে কি করব, ওই একটা অঙ্ক ছিল না, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, দেখো সেটাই এখানে, দৈর্ঘ্য সমান সমান 240/10 সমান সমান 24-এর 1, মানে দৈর্ঘ্য তাহলে কত হলো, দৈর্ঘ্য হলো 24 মিটার। তাহলে দেখো এখানে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, এর কি চেয়েছে, পরিসীমা চেয়েছে। পরিসীমা মানে কি এইটা যোগ এইটা যোগ এইটা, চারদিকের আর কি ঘিরে যোগ করে কত হবে, তার মানে কি পরিসীমার সূত্র কি, অতএব আয়তক্ষেত্রের
আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান সমান কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ হবে, কিন্তু এটা 2 গুণ দৈর্ঘ্য কত 10, না দৈর্ঘ্য 24 বেরোলো, 24 আর প্রস্থ কত 10 তো দিয়েই দিয়েছে, তাহলে 24 আর 10 4 2 3 34, সরি ইংরেজি হয়ে গেছে, 34 গুণ 2, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68 পরিসীমা মিটারে, এত মিটার। ক্লিয়ার? অঙ্কটা দেখে নাও একবার। আমি কি বের করলাম এখান থেকে, এই ক্ষেত্রফল আর প্রস্থ থেকে আমি দৈর্ঘ্যটা বের করে নিলাম, কেন কি না আমার এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে আমার দৈর্ঘ্য লাগবেই, কেন কি না আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেইখানে আমি দৈর্ঘ্য এবং প্রস্থর মান বসালাম, মান বসিয়ে আমি 34 পেলাম, 24 আর 10 দিয়ে সেটাকে 2 দিয়ে গুণ করলাম, 68 মিটার আমার বেরিয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই দশমিক ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দশমিক ভগ্নাংশটাকে মিশ্র, তার মানে আমার 2-এর কত 2 না 4-এর গ নাম্বার, 4-এর গ নাম্বারে 1.25, ঠিক আছে, এই দশমিক ভগ্নাংশটা দিয়েছে। এই দশমিক ভগ্নাংশটাকে আমার কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র মানে কি? আগে ফার্স্ট অফ অল আমি কি করব, যে 1 যোগ দশমিক 25, তার মানে 25/100। ওকে, এইটা দেখো কাটাকাটি যায়, 4 25-এ 100 কত হবে? 4 সরি 1-এর 4, 4 25-এ 100, তাহলে 1 পূর্ণ 1 প্লাস 1-এর 4 থাকলো, এটাকে লিখতে পারি 1 পূর্ণ 1-এর 4, সোজা ছিল এত। এটা হলো মিশ্র ভগ্নাংশ। বা তোমরা এইভাবেও করতে পারো, এটাকে আরেকটা প্রসেস দেখাই আমি। এটাকে তোমরা এইভাবে না করে, এটা তো একদম ঠিক, এটা একদম সহজ এবং সরল, সব থেকে সোজা, এটা তো করতেই পারো। তাছাড়া যদি না হয়, কারো যদি জেনে রাখো, এটাকে তোমরা এইভাবে করতে পারো, 1.25 দিয়ে এই দশমিকটাকে তোলো, এভাবে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1 এবং তারপর কটা ঘর আছে? 2টো ঘর, তার জন্য 2টো শূন্য। এবার তুমি এটাকে কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 5 25-এ 125, 4 25-এ 20, তাহলে 5-এর 4 হলো, এটাকে ভাগ করো, 5 4-এর ভিতরে কবার যায়? একবার, তাহলে 4 1, 1 পূর্ণ 1-এর 4 হলো। যেভাবে করবে সেভাবেই আসবে, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। নেক্সট, আমার বাবা এত টাকার পেঁয়াজ, এত টাকার লেবু ও 12 টাকার আম কিনেছে, তাহলে তিনি কত টাকা ব্যয় করেছেন? মানে এর থেকে আর সোজা অঙ্ক কি হবে বলো? এত টাকার পেঁয়াজ কিনেছে, এত টাকার লেবু কিনেছে আর এত টাকার আম কিনেছে, তাহলে তিনি কত টাকা ব্যয় করেছে, মানে কত টাকা খরচ করলো। তাহলে এইটা এত টাকার কিনেছে, এটা একটা খরচ, এত টাকার কিনেছে, এটা একটা খরচ, এত টাকার কিনেছে, এটা একটা খরচ, তাহলে মোট মিলে কত খরচ হলো সবগুলো যোগ করব। যোগ করলে কত হবে দেখো, 4-এর ঘ, তাহলে লিখবা, তাহলে আমার বাবা মোট ব্যয় করেছে, কত করবা দেখো, 25.30, 33.70 এবং 12, তারপর দশমিক দেওয়া নেই, দিয়ে 0 0 করে দিলাম আমি, ঠিক আছে। তাহলে 0, 7 আর 3 10-এর নামে 0, হাতে রইল 1, 3 আর 2 5 আর 5 10 আর 1 1-এর 11, হাতে 1 ছিল সেটা, 3 আর 2 5 আর 5 10, 10 আর 1 11-এর নামে 1, হাতে রইল 1, 3 4 5 6 আর হাতের 1 7, 71। তাহলে তিনি মোট কত? 71 টাকা ব্যয় করেছেন। ক্লিয়ার হয়ে গেল এটুকু? আচ্ছা, নেক্সট দেখো, উঙ্গ নাম্বার না দেখা যাচ্ছে কি? আচ্ছা, উঙ্গ নাম্বার এখানে করি। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? একটি সমকোণী মানে কি?
সমকোণী কাকে বলবো? আমি দেখো ফার্স্টে এই ভিডিওর ফার্স্ট টাইমে বলেছি সমকোণী ত্রিভুজ সেটাকে বলবো যার একটা কোণ 90 ডিগ্রি থাকবে, তাই না? 90 ডিগ্রি থাকলে তো সমকোণ বলবো। এবার দেখো এরা এমন চালাকি করেছে যে একটি কোণ বলে দিয়েছে, তাহলে তোমরা ভাবো অপর দুটি কোণ কত, তাই তো? আমি খুঁজে পাবা না যে তাহলে আমি একটা কোণ দিয়ে আর কি অন্য কোণ আমি কী করে পাবো, কিন্তু কথার মধ্যে বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কি? তার মানে একটা কোণ তোমার 90 ডিগ্রি রয়েছে, তাই তো? তার মধ্যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ, ধরো এই কোণটা আমার 30 দিল, ঠিক আছে? তাহলে অপর দুটি কোণ কত? তার মানে একটা কোণ তো সমকোণ যেহেতু বলে দিয়েছে, তাহলে সমকোণ মানে ওর ভিতরে 90 ডিগ্রি থাকবে, তাহলে 90 ডিগ্রি হলো 30 ডিগ্রি হলো, তাহলে আমি জানি একটি ত্রিভুজের মোট যোগফল কত? 180 ডিগ্রি। ক্লিয়ার তো এটা? 180 ডিগ্রি। তাহলে পড়ে রইল কত? এই দুটো যোগ করে যা পড়ে থাকবে তাই। তাহলে 90 যোগ 30 কত হয়? 120। তাহলে 180 বিয়োগ 90, 0, 9, 10, 11, 12, 120। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত থাকে? 0, 6, 60 ডিগ্রি। তাহলে বাকিটা কত? 60 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় যায় 300 কিমি, তবে 1800 কিমি যেতে কত সময় লাগবে? দেখো সোজা অঙ্ক, সমানুপাতের অঙ্ক প্রায়। নেক্সট কত? 4-এর চ নাম্বার। একটি মালগাড়ি ট্রেন 6 ঘন্টায় যায় 300 কিমি, তাহলে মালগাড়ি ট্রেন আমরা কি করব? 6 ঘন্টায় যায় 300 কিমি। এবার তবে 1800 কিমি যেতে ট্রেনটি কত সময় লাগবে? 1800 কিমি যেতে, দেখো যেহেতু আমাদের স্পিডটা বলে দেয়নি, মানে কত বেগে যাচ্ছে, তার মানে সেম একই ট্রেন, তো একই ট্রেন মানে একই গতিতেই যাবে। তাহলে 1800 কিমি যেতে কত ঘন্টা লাগবে? যত কিমি যাবে তত ঘন্টা বেশি লাগবে। তুমি ধরো একটা গাড়ি যত দূরে তুমি যাবে তত কি আমার বেশি দেরি লাগবে। এবার তুমি ধরো তোমার বাড়ির থেকে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পরে একটা বাজার আছে, সেখানে যাবে। তো এবার দেখা হলো ওই বাজারে না গিয়ে তুমি অন্য বাজারে যাবে আরও দূরে, তাহলে কি বেশি সময় লাগবে না? তাহলে যত আমি কিমি যাব তত আমার বেশি সময় লাগবে। অতএব সময়ের সাথে লিখব, সময়ের সাথে দূরত্বের সম্পর্ক সরল সম্পর্ক। অতএব সরল সম্পর্ক। অতএব কি লিখব? 6 গুণ 1800/300, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম, 3, 6, 18, 6, 6, 36 ঘন্টা। অতএব 1800 কিমি যেতে 36 ঘন্টা সময় লাগে। ক্লিয়ার হয়ে গেল কি? আচ্ছা, পরেরটা দেখো, 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 2 কিগ্রা চিনির দাম কত? আচ্ছা, আমার দেখো এখানে গ্রাম দিয়েছে, ঠিক আছে? 6 নম্বর 500 গ্রাম চিনির দাম দিয়েছে 21 টাকা, তাহলে 500 গ্রামের দাম হলো 21 টাকা এবং বলেছে 2 কিগ্রা। দেখো এখানে গ্রাম আছে আর এখানে আছে 2 কেজি, তাহলে 2 কেজি আমরা এক এককে বের করে নিই। তাহলে 2 কেজি মানে কত? 2000 গ্রাম, ঠিক আছে? এবার আমরা সমানুপাত করতে পারবো। 500 গ্রাম চিনির দাম 21 টাকা, কত গ্রাম? এবার 2000 গ্রাম চিনির দাম কত? 21 ইন্টু, দেখো যত চিনি নেব তত আমার বেশি দাম দিতে হবে, তার মানে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে ওপরেরটা নিচে মানে নিচেরটা ওপরে চলে যাবে আর ওপরেরটা নিচে চলে আসবে। এই 0 0 দিয়ে কাটবো, 4 5 20, 4 1 4, 4 2 8, 84 টাকা হয়ে গেল এটা। আচ্ছা, এবার নিচে পরেরটা দেখো, বর্গের জ। 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। একটা স্কেল নেবে, ঠিক আছে? একটা স্কেল নিয়ে সেখানে 3.2 সেমি
ধরো এটা একটা 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নেবে, মানে একটা ব্যাসার্ধ দাগ দেবে, সেটা মাপবে 3.2, ঠিক আছে। স্কেলে দেখবে 3 এবং তারপরে দুটো দাগ আছে, তো 3.2 করবে, দিয়ে ওই জায়গাটাতে কম্পাসটাকে বসাবে, বসিয়ে এভাবে এভাবে ধরে গোল করে দেবে, দেখবে একটা বৃত্ত হয়ে যাবে। ওইটাই হলো 3.2 সেমি বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। ওকে, ক্লিয়ার। পরে সরলটা দেখো, সরলটাতে কি বলেছে, দাঁড়াও ক্যামেরাটাকে ফিক্সড করে নিই। চলো দেখো 5-এর ক, 5-এর ক সরল বলেছে। সরলে সবার আগে আমরা রেখা বন্ধনীর কাজ করব। তো এটা থার্ড ব্র্যাকেট আছে থাক 7, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 5 বিয়োগ 2। এবার দেখো এখানে আছে ব্র্যাকেটের ভিতরে 2 - 1 দিয়ে এইটা প্লাস এইটা। আমরা কিন্তু এইটার সাথে এটা যোগ বিয়োগ আগে করে নেব না, আগে এইটার সাথে এটা করব। কি করব এবার দেখো, যা আছে তাই লিখব। 2-এর থেকে 1 বিয়োগ দিলে কত হবে, 1 হবে, প্লাস 1, এটা রয়ে গেল, এটা বসিয়ে দিলাম। এবার যা যা ব্র্যাকেট ছিল সব লাগিয়ে দিলাম। 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, 2, দিয়ে 12 7 বিয়োগ 5 বিয়োগ এখানে 2 আছে, আর এইখানে দুটো যোগ করলে কত হবে, 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হচ্ছে। তাহলে 2-এর সাথে এই 2 গুণ হলে হবে 4, 4 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ক্লিয়ার। একটা লাইন কিন্তু কম করলাম। 12 7 বিয়োগ 5-এর থেকে 4 বিয়োগ দিলে কত হবে, 1 হবে, ব্র্যাকেট তুলে দিলাম। এবার দেখো 12 7-এর থেকে 1 বিয়োগ দিলে কত হবে, 6 হবে। তাহলে 6 2 12, 6 বরং 72 অঙ্ক হয়ে গেল, দেখতে পেলে সোজা। নেক্সট দেখো 5-এর খ, 40 দিনে একটি পুকুর খনন করতে পারবে এমন 21 জন লোক একটা পুকুর ধরো খনন করবে, সেখানে মাছ চাষ করবে, যাই হোক, ঠিক আছে। তো সেইখানে 40 দিনে একটা লোকটা বললো যে আমাকে পুকুরটা তুমি খনন করবা, কী করবা আমি জানি না, আমাকে 40 দিনে পুকুরটাকে তৈরি করে দিতে হবে, এবং এমন 21 জন লোক কাজে নিযুক্ত হয়েছিল। এবার এই 40 দিনে করার জন্য ওরা একটা হিসাব আছে যে এতজন লোক যদি লাগে তাহলে 40 দিনের মধ্যে পুকুর রেডি হয়ে যাবে। সেই অনুযায়ী 21 জন লোক নিযুক্ত করেছিল, কিন্তু তাদের মধ্যে এবার লোকের ব্যাপার, অসুস্থ তো হবেই, তাদের মধ্যে হঠাৎ 7 জন দেখা গেলো অসুস্থ হয়ে পড়েছে। 7 জন অসুস্থ হয়ে পড়লে মানে কি, 7 জন যদি অসুস্থ হয়ে যায় তাহলে বাকি রইল কত, 21 বিয়োগ 7 মানে 14 জন। এখন ওই 14 জনে এই পুকুরটাকে খনন করবে, তাহলে কত দিনে করবে, ঠিক আছে। তাহলে চলো আমরা করি। একটা পুকুর, একটি পুকুর 40 জনে খনন করতে পারে 21 জন, ঠিক আছে। এবার 7 জন অসুস্থ হয়ে গেল মানে, তাহলে একটি পুকুর তো সে একটি রয়েছে, কত দিনে কতজন, সরি এটা কি লিখলাম আমি, 40 দিনে, এটা জনে না, এটা 40 দিনে খনন করতে পারে 21 জন। তাহলে এটা 40 কত দিনে খনন করতে পারবে, কত এখন 21 বিয়োগ 7 সমান 14 জন। দেখো দিন যদি আমার বেশি লাগে, জন আমার কমবে, আর লোক যত আমি বেশি লাগাবো তত আমার দিন কমে যাবে। তার মানে জনের সাথে দিনের কি সম্পর্ক, অতএব লিখবা জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। অতএব 40 ব্যস্ত যেহেতু, তাহলে ব্যস্ত থাকলে ওপরেরটা ওপরে আর নিচেরটা নিচে। 7 দিয়ে কাটি আমি, 3 7 21, 7 দুগুণে 14, 20 2 দিয়ে কাটি, 2 20 দুগুণে 40, তাহলে 20 3 20 60। 60 দিনে পুকুরটি সম্পূর্ণ খনন করা যাবে। হলো, ক্লিয়ার হলো। দেখো নেক্সট 5-এর গ,
সম্পূর্ণ এই ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণভাবে এই ব্যাখ্যা সহ অঙ্কগুলোকে করে দেওয়া হলো। আমি আশা করি তোমরা ভিডিওটাকে বুঝতে পারছো এবং শিখতে পারছো। আরও এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আগে আমার চ্যানেলটাকে যাতে হারিয়ে না যায় তার জন্য এটা চ্যানেলটাকে কৃষাণুর পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। ওকে, 5-এর আমি সবগুলো স্কুলের অঙ্ক করিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে, তোমরা দেখতে থাকো। ওকে, যদি 7 জন লোক 12 দিনে এত টাকা উপার্জন করতে পারে, 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করবে? সেম সেই সরল সম্পর্কে বা ব্যস্ত সম্পর্কের অঙ্ক। 7 জন লোক 12 দিনে 4200 টাকা উপার্জন করে, তাহলে 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করবে? দেখো, টাকা যত দিন বেশি কাজ করবে তত টাকা বেশি লাগবে, অতএব লিখব কি টাকার সাথে দিনের সরল সম্পর্ক। অতএব সম্পর্কটা কি হবে? 4200 গুণ সরল হলে কি হয়, উপরেরটা নিচেরটা উপরে, তাহলে 9 নিচে আছে 9, তাহলে উপরে চলে আসবে 9 আর 12টা নিচে চলে আসবে। এবং টাকার সাথে জনের, লোক যত বেশি হবে তত টাকা বেশি লাগবে, লোক যত কম হবে তত টাকা কম লাগবে, অতএব জনের সাথেও টাকার সরল সম্পর্ক। অতএব এটা কি ছিল? 4200 ইন্টু 9/12 গুণ, এটাও সরল সম্পর্ক, তাহলে 4-এর 7 হয়ে গেল। আচ্ছা, 3-4 12, 6-7 42, 6 0 0, এই 3 দিয়ে 6কে আমি কেটে দিলাম, 3 200, তাহলে 9 দুগুণে 1800 টাকা ইনকাম করবে। ক্লিয়ার হয়ে গেল? দেখো, কিছুই না, শুধু একটা সরল সম্পর্ক করলাম, করে 3টের মধ্যে, আগে 2টো করেছি, এখন 3টের মধ্যে, ঠিক আছে, করে ফেললাম। এবিসি ত্রিভুজ অঙ্কন করো। এবিসি যে কোনো একটা ত্রিভুজ করবো, এরকম একটা তোমরা স্কেল আর হলো স্কেল আর চাঁদার সাহায্যে একটা ত্রিভুজ আঁকবে, এরকম একটা ত্রিভুজ আঁকবে, বা যে তোমাদের যেইটা ভালো লাগে সেরকম একটা ত্রিভুজ আঁকবে, একটু বড় সাইজে রাখবে, এর থেকে আরেকটু বড় করে আঁকবে যাতে আমার ওই কোণগুলো মাপতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ নাম দেবো, এটা এ, এটা বি, এটা সি। এবিসি একটা ত্রিভুজের নাম দেবো, তাহলে প্রত্যেকটাতে এখানে চাঁদা বসিয়ে বসিয়ে কোণগুলোকে মাপবো, মেপে লিখবো, এবং তাদের সমষ্টি কত হবে। আমি কি বলেছিলাম, যখনই আমি যেইভাবেই ত্রিভুজ আঁকি সবগুলো ত্রিভুজের সমষ্টি কত হবে? সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, ঠিক আছে। দেখবা তোমরা একে এবং আঁকবা, একে মেপে দেখবা সেই সবগুলোকে যোগ করে সেই 180 ডিগ্রি বেরোবে। ওকে, ক্লিয়ার? এইটা দেখো, কিছু করার নেই, এইগুলো দিয়ে দিয়েছে, প্রত্যেকটা এক একটা এরকম কাটা চিহ্ন, মানে 10 জন ছাত্র, আর এটা হাফ হাফ আছে, মানে এটা যে হাফ মানে 5 করে, তাহলে এখানে আছে 10 10 20 20 30 40 আর 5 45, ঠিক আছে, এরকম করে মাপতে হবে। তাহলে এখানে দেখো কোন এই ছকটা দেখে আমাকে এই অ্যান্সারগুলো করতে হবে, খুব সোজা। এরকম অঙ্ক আসলে তোমরা কিন্তু ছাড়বে না। কোন শ্রেণীর ছাত্রর বেশি সংখ্যায় পাশ করেছে এবং কতজন? দেখো, কোন শ্রেণীর সংখ্যা সব থেকে বেশি? দেখো, এইটা পাশ করেছে 1 2 3 4 5, 5টা মানে কি 50টা, এক একটা যদি 10 হয় তাহলে 5টার মান কত? 50, 5 10 50, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সব থেকে বেশি পাশ করেছে কতজন? 50 জন। পঞ্চম শ্রেণীর ছাত্র সব থেকে বেশি পাশ করেছে 50 জন। কোন শ্রেণীর ছাত্ররা কম সংখ্যায় পাশ করেছে? সব থেকে কম পাশ করেছে, দেখো, আচ্ছা, এইটা চতুর্থ শ্রেণী সংখ্যায় সব থেকে কম পাশ করেছে, এটা 10 আর 10 20, আর এটা হাফ মানে কত? 25, তাহলে 25 জন সব থেকে কম পাশ করেছে। তৃতীয় শ্রেণীর কত সংখ্যক ছাত্র পাশ করেছে? তৃতীয় বলতে এটা 10 20 30, 30 জন পাশ করেছে। প্রথম ও পঞ্চম শ্রেণীর পাশ করা ছাত্র সংখ্যের পার্থক্য কত? প্রথমে কতজন পাশ করেছে? 40 জন, আর পঞ্চমে কত? 50 জন। তাহলে পঞ্চমে যদি 5 জন 50 জন পাশ করে, আর
ফার্স্ট মানে প্রথম শ্রেণীতে যদি 40 জন পাশ করে, তাহলে এদের পার্থক্য কত? এটা 50 বিয়োগ 40 কত? 10 জন, 10টা পার্থক্য। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, একটি হোস্টেলে 30 জন ছাত্রের 12 দিনের খাবার মজুদ ছিল। সেম প্রায় সেই সমানুপাত ব্যস্তানুপাতের অঙ্ক। এটা লিখে করতে হবে। 1-এর 5-এর চ, লাস্ট অঙ্ক বোধহয় এটা, নাকি? হ্যাঁ, এটাই লাস্ট অঙ্ক। একটি হোস্টেলে 30 জন ছাত্রের 12 দিনের খাবার মজুদ ছিল। 30 জন ছাত্র যদি যা খাবে সেটা, মানে 30 জন ছাত্র 12 দিনের জন্য খাবার এনে রাখা হয়েছিল, সেই খাবার ওই 30 জন ছাত্র 12 দিন মিলে খেতে পারবে। কিন্তু তারপর আরও 6 জন নতুন ছাত্র ভর্তি হলে সেই পরিমাণ খাদ্য কতদিন চলবে? দেখো, আমাদের 30 জন ছাত্র ছিল, 30 জন ছাত্র যদি থাকতো তাহলে সে 12 দিনে আমরা খেতে পারতো, ঠিক আছে? কিন্তু এখানে দেখো কি হয়েছে, আরও তোমার 6 জন নতুন ছাত্র চলে এসে, তাহলে এখন ছাত্র হয়ে গেল কত? 30 জন। 30 জন ছিল, এখন ছাত্র 6 জন বেড়ে গেল, মানে 36 জন হয়ে গেল। এবার 36 জনে যদি খায়, ভেবে দেখো, তাহলে কি 12 দিন আর যাবে? 30 দিনে 30 জন যদি খেত তাহলে 12 দিন চলতে পারত, ঠিক আছে? সেই হিসাবে ওদের খাবারটা ছিল। এবার আরও 6 জন বেড়ে গেল, তাহলে 36 জন হয়ে গেল। এবার খাবারটা তাদের 12 দিন কি যাবে? যাবে না তো, কম যাবে, তাই না? যেহেতু লোক বেড়ে গেল, খাবারের পরিমাণ তো সেই একই, তাহলে সেটা তো কত দিন যাবে? তাহলে আমরা বলবো যে 30 জন ছাত্র 12 দিন, ছাত্রর 12 দিনের খাবার মজুদ ছিল। ওকে, এবার কজন এসছে? 6 জন ছাত্র নতুন ভর্তি হয়েছে, তাহলে 6 জন ছাত্র যদি নতুন ভর্তি হয় তাহলে কত? 30 যোগ 6 সমান 36 জন ছাত্র কত দিনের খাবার চলবে বা খাবার মজুদ থাকবে? দিন যদি লোক যদি বাড়ে তাহলে দিনের সংখ্যা কি হবে? মানে খাবার যত বাড়বে, লোক সংখ্যা যত বাড়বে, খাবারের দিন তত কম যাবে। তাহলে লোক সংখ্যা লিখব, লোক সংখ্যা দিনের সাথে ব্যস্ত সম্পর্ক। অতএব 12 ব্যস্ত হলে কি হয়? আমি বলেছিলাম ওপরেরটা ওপরেই থাকে, নিচেরটা নিচেই বসে। 12 12 3 12 36, 3 10 30, তাহলে কদিন যাবে? 10 দিন যাবে। কি বলেছে উত্তরে? কি চেয়েছে? তাদের সবার কতদিন চলবে, সেই পরিমাণ খাদ্যে তাদের সবার কত, তাহলে সেই পরিমাণ খাদ্য সবার কতদিন চলবে? 10 দিন চলবে। আগে 12 দিন চলতে পারতো, কিন্তু 6 জন আসার জন্য এখন 2 দিন কম চলবে, তাই 10 দিন চলবে। ওকে, এই হয়ে গেল সম্পূর্ণ অঙ্ক। তোমরা এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর এরকম তোমাদের এই ভিডিও করার মাধ্যমে আমি সম্পূর্ণ ক্লাসের সব অঙ্ক শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে তোমরা সাথে থাকো আর সাপোর্ট করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই, যাতে ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে যেতে পারে। ওকে।